ভালো আমরা অনেকেই বাসি, তবে বহু কারণে আমরা সেই ভালোবাসা শেষ পর্যন্ত পাই না। আবার অনেকে অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েও ভালোবাসার মানুষের সঙ্গ ছাড়ে না। রিয়াও কি পারবে তার ভালোবাসাকে নিজের করে পেতে? বাংলা সাহিত্য মানেই ভালোবাসা, আর আজ আমরা স্নেহা দাসের লেখা একটি ভালোবাসার গল্প প্রাণভোমরা শোনাবো আপনাদের। আয় দিদি ভাই, আয় আমার কাছে একটু বস তো, গপ্প করি। আমাদের কত বছর গপ্প হয় না। ঠাম্মা, আমি জানি অনেক বছর আমাদের গপ্প হয়নি। সেই ছেলেবেলায় দুপুরে খাওয়া হয়ে গেলেই তোমার ঘরে চলে আসতাম, তোমার কোলে মাথা রেখে শুয়ে থাকতাম। তুমি গল্প বলতে আর আমি চুপটি করে শুনতে শুনতে ঘুমিয়ে পড়তাম। ঠাম্মা খিলখিলিয়ে হেসে ওঠে। দিদি ভাইয়ের সব গল্প মনে আছে, আর আমি দেখো সব ভুলে গেছি। বয়স হয়েছে তো। মোটেই না, তোমার কোনো বয়স টয়স হয়নি। তুমি সেই আগের মতো সুন্দরীটিই আছো। এই সময় ডাক পড়ল। রিয়া, তাড়াতাড়ি তৈরি হয়ে আয় মা, ওদের আসার সময় তো হয়ে গেল। ঠাম্মা, তুমি কি কিছু করতে পারবে না? বাপিকেও বোঝাতে পারবে না? এমন সময় রিয়ার মা এসে বলে, তোমাকে না কতবার বলেছি ঠাম্মার বয়স হয়েছে, এইসব নিয়ে তুমি ঠাম্মাকে অযথা বিরক্তি করবে না। আর তুমি তো ভালো করেই জানো ওই সেন বাড়ির ছেলের সাথেই তোমার বিয়ে হবে। তোমার বাপিও ওদের কথা দিয়েছে। আর তুমি এটাও জানো তোমার বাপির কথার নড়চড় হয় না, তাই ঠাম্মাকে বলেও কোনো লাভ হবে না, বুঝতেই পারছো। আর হ্যাঁ, তাড়াতাড়ি তৈরি হয়ে নিচে এসো। রিয়া কিছু না বলে চুপটি করে থাকলো, কারণ বাপের কথার বিরুদ্ধে ও যেতে পারবে না। আমি জানি দিদি ভাই, তোমার খুব কষ্ট হচ্ছে। ঠাম্মা, আমি অভিকে খুব ভালোবাসি। একটু বাপি অপেক্ষা করতে পারলো না? শীঘ্রই কি আমার বিয়ে দিয়ে দিতে হবে? কতই বা বয়স আমার, সবে মাত্র বিয়ে পাসটা করে একটা চাকরিতে জয়েন করলাম। কান্নাকাটি করো না। কি করবে বলো? তোমার বাপি তো একেবারে তোমার দাদানের মতো, কারুর কথা শুনবে না। নিজে যা মনে করবে তাই করবে। চোখের জল মোছো, দেখি আর একটা গল্প বলি, শোনো। এই যে, এই শেষবারের মতো গপ্প করি। যদি আর গপ্প শোনাতে না পারি, তুমি যাই বলো, বয়স হয়েছে আমার, তো কবে আছি কবে নেই। ঠাম্মা, দয়া করে এসব কথা বলো না। আমি এমনি কষ্টে আছি, তুমি আমাকে আরো কষ্ট দিচ্ছ। না না দিদি ভাই, আমি তোমাকে আর আমার মারা যাওয়ার কথা বলবো না। শোনো তবে। রিয়া সেই ছেলেবেলার মতো চুপ করে শুনতে লাগলো। জানো তো দিদি ভাই, তোমার দাদানকে বিয়ে করার আগে আমি একজনকে ভালোবাসতাম। নাম ছিল অনিরুদ্ধ। অনেক বছর আগের কথা। সবে মাত্র উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে ভর্তি হয়েছি। একদিন দেখি একটা ছেলে আমাকে দেখছে, আর ওই যে চোখের দৃষ্টিতে কেমন জানি একটা আকর্ষণ ছিল, মুগ্ধ করতো আমাকে তার ওই চোখ। একদিন জানতে পারলাম সে আমার থেকে এক ক্লাস উঁচুতে পড়ে। তার মানে ঠাম্মা, তোমার থেকে সিনিয়র ছিল সে? হ্যাঁ দিদি ভাই, আমার একদিন একটা অঙ্ক মিলতে অসুবিধে হচ্ছিল, ঠিক মেলাতেই পারছিলাম না। তার
কাছে যাই, যদি সে কিছু সাহায্য করতে পারে। কারণ সে ছিল খুব ভালো ছাত্র এবং পরীক্ষায় সে ফার্স্ট হতো। কলেজে তার খুব নাম। তার ঠাম্মা, সেখান থেকেই কি তোমাদের প্রেমালাপ শুরু? হ্যাঁ, প্রেমালাপ শুরু হয়। একে অপরের প্রতি বিশ্বাস তৈরি হয় এবং আমরা কথা দিই একে অপরের সাথে সারা জীবন থাকবো। কিন্তু একদিন আমার বাবা আমাদের একসাথে দেখে ফেলে, সিদ্ধান্ত নেয় আমাকে পড়াশোনা করতে দেবে না, বিয়ে দিয়ে দেবে। আর আমি তো অনিরুদ্ধকে ভালোবাসি। আমি কি অন্য কাউকে বিয়ে করতে পারি বলো? তারপর তুমি কি বিয়ে করে নিলে ঠাম্মা? আমি ঠিক তোমার মতো আমার বাবাকে বোঝাতে পারলাম না। একদিন দেখা করলাম অনিরুদ্ধর সাথে। অনিরুদ্ধ বলল, আমাকে একটু সময় দাও। আমি একটা চাকরি পাই, তারপর আমি নিজে গিয়ে তোমার বাবার সাথে কথা বলবো। আমি জানি তুমি অনেক চাকরির পরীক্ষা দিয়েছো, তার ফল পেতে তোমার সময় দরকার। বাবা তো আর সময় দেবে না। পরের সপ্তাহে আমার বিয়ে। তুমি পারবে আমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে? তখন কি বললো ঠাম্মা? আমি তখন অনিরুদ্ধর মুখপানে চেয়ে রইলাম। অনিরুদ্ধ তারপর বলল, আমি নিজে আজ বিকেলে তোমার বাবার সাথে কথা বলবো। দরকার হলে পায়ে পড়ার মতো করে বলবো। একটু সময় ভিক্ষে চাই। জানো দিদি ভাই, আমার বাবা রাজি হলো না। যখন বিকেলে বাবার সাথে অনিরুদ্ধ দেখা করতে যায়, বাবা ওকে অনেক অপমান করে, বলে, তোমার মুরদ আছে 4 বেলা আমার মেয়েকে খাওয়ানোর? চাকরি তো পাওনি, সময় চাইছ? জানা আছে তোমাদের মতো ছেলেদের, বড় লোকের মেয়ে দেখে এসেছ বিয়ের কথা বলতে। বেকার ছেলে কোথাকার! যাও এখান থেকে, যাও, দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। তোমার মুখ আমি দেখতে চাই না। ঠাম্মা, তখন তুমি কিছু বললে না? আমার কাছে কিছু বলার ছিল না। বাবার মুখের উপর কিছু বলতে পারিনি। অনিরুদ্ধ তখন সব অপমান সহ্য করে চলে যাবার সময় বাবাকে বলল, কাকু, আপনার মেয়েকে আমার মতো করে কেউ ভালোবাসতে পারবে না। এই বলে চলে গেল অনিরুদ্ধ। ঠিক তার 3 দিন পর আমার বিয়ে। বাবা খুব শীঘ্রই আমার বিয়ের তারিখটা এগিয়ে দিল। সেন বাড়ির বড় ছেলে রুদ্রপ্রসাদ সেনের সাথে আমার বিয়ে হয়। সে চিকিৎসক, বিশাল নাম ডাক্তার। বিয়ে হবার পর আমাকে নিয়ে সে বিলেতে চলে আসে। দুর্ভাগ্যবশত 3 বছর পর আমার আবার অনিরুদ্ধর সাথে দেখা হয়। সে তখন একজন সফল ব্যবসায়ী, বেশ নাম তার বিলেতে। যখনই দেখা হয়, আমরা একে অপরের মুখোমুখি হবার পর অনিরুদ্ধ আমাকে বলে, বাহ, বেশ সুন্দর দেখাচ্ছে তো তোমাকে, একেবারে মা লক্ষ্মীর মতো। তা বেশ ভালো আছো তো ডক্টর রুদ্রপ্রসাদ সেনের সাথে? তা তুমি তো আমায় ভালো থাকার জন্য ছেড়ে গেছিলে। তা কি করতাম? আমি পালিয়ে নিয়ে আসতাম তোমাকে? সেটা আমার পক্ষে সম্ভব ছিল না তখন। সেই সময় সেখানে রুদ্রপ্রসাদ আসে। আরে, অনিরুদ্ধ যে!
আপনি আমাকে চেনেন? আপনাকে চিনব না? এটা কখনো হয়? একজন সফল ব্যবসায়িক আপনি। আপনার তো খুব নামডাক মশাই। উচ্চ বিলাতি কোম্পানিগুলো আপনার একেবারে হাতের মুঠোয়। হ্যাঁ, ওই আর কি। আলাপ করিয়ে দিই, ইনি আমার মিসেস। হ্যাঁ, ওনাকে আমি চিনি। কিভাবে চেনেন? প্রথম আলাপ ওনার সাথেই হয়। মানে ঠিক বুঝলাম না। ডক্টর সেন, আজকেই আমি আসি। আপনার সাথে পরে কথা হবে। আচ্ছা, আপনাকে আর আটকাবো না। তাহলে একদিন আসবেন আমার বাড়িতে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আপনার বাড়িতেই তো আমার প্রাণভ্রমরা আছে। অনিরুদ্ধ চলে যাবার পর রুদ্রপ্রসাদ বলল, আমায় কি বললো অনিরুদ্ধ চ্যাটার্জি? কি সব বলে গেল ঠিক বুঝলাম না। চলো, বাড়ি ফিরতে হবে না? হ্যাঁ হ্যাঁ, চলো চলো। ঠাম্মা, একটা কথা বলো, তুমি কি দাদানের সাথে সুখী ছিলে? সংসার নিয়ে সুখী ছিলাম, তবে তোমার দাদানকে কোনোদিনও ভালোবাসতে পারিনি। আজও অনিরুদ্ধকেই আমি ভালোবাসি। আচ্ছা, অনিরুদ্ধ চ্যাটার্জি কি বিয়ে করেছিলেন? তিনি আর বিয়ে করেননি, তবে আমার সাথে সেদিনের পর থেকে আর কোনো যোগাযোগ নেই। তাহলে ঠাম্মা বাপি? তোমার বাপি আমার নিজের সন্তান নয়, আমার দত্তক নেওয়া ছেলে। তবে জানো তো দিদি ভাই, তোমার দাদানকে আমি অনিরুদ্ধর কথা বলেছি। দাদান তখন কি বলেছে? তোমার দাদান আমায় বলেছে আমি ফিরে যেতে পারতাম অনিরুদ্ধর কাছে, কিন্তু আমি ফিরে যাইনি। বাবার দেওয়া কথা রেখেছি। বিয়ে করেছি যখন, সংসার রুদ্রপ্রসাদের সাথেই করব। আমি রুদ্রপ্রসাদকে বলেছি তোমার কোনো অযত্ন আমি হতে দেব না, তোমার কাছেই থাকবো, তবে কোনোদিন তোমায় ভালোবাসতে পারবো না। রুদ্রপ্রসাদ তাই মেনে নেয়। বেশ, তাহলে তাই হবে। সব ভালোবাসার শেষ এখানেই হয়ে গেল। তবে দিদি ভাই, আমার মতো ভুল করো না। তুমি যাকে ভালোবাসো তার কাছে চলে যাও। কি বলছো? পালিয়ে যাব? বাবার বিরুদ্ধে যাব? হ্যাঁ, যাও। ভালোবেসেছো তো তুমি, কোনো ভুল তো করনি। আর অভি, তোমার ভালোবাসার মানুষ, সে তো এখন চাকরি করে, আর তুমিও চাকরি করো। অর্থনৈতিক দিক থেকে সচ্ছল তোমরা, কোনো অসুবিধা নেই। যাও, চলে যাও, দুটো প্রাণ বাঁচাও। হ্যাঁ, ঠিক বলেছ, ঠিক বলেছ ঠাম্মা। আমি আর পিছু পা হব না। ঠাম্মাকে প্রণাম করে রিয়া বেরিয়ে পড়ল তার ভালোবাসার মানুষের হাত ধরে। তার খানিক পরে রিয়ার মা ডাকলো, রিয়া, তোর কি হলো? কতক্ষণ সময় লাগে তৈরি হতে? সেই কখন থেকে তোকে বলছি। অনেকবার ডাকতেও কোনো সাড়া শব্দ না পেয়ে রিয়ার মা ওপরে উঠে এসে দেখে রিয়া তো নেই। মা, আপনার দিদিভাই কই? জানি না বৌমা, মনে হয় দিদি ভাই প্রাণভ্রমরার কাছে গেছে। কি বলছেন কি আপনি? মানে মানে কেউ পালিয়ে গেছে? হ্যাঁ, তাই মনে হয়। বললাম তো, প্রাণভ্রমরার কাছে গেছে। আপনি ওকে প্রশ্রয় দিচ্ছেন কিন্তু মা।
এভাবে আপনি ওকে প্রশ্রয় দিলেন? দিদি ভাইকে আমি এই ভুল করতে দেব না। আমি যা ভুল করেছি তার মাসুল আমি এখনো দিচ্ছি। আমি কি করে পারি বলো দিদি ভাইকে সেই ভুলটা করতে দিতে? বৌমা, তুমি একটা কথা বলো, ভালোবাসা কি খারাপ? আর আমার ছেলে কি বলবে? ওর কিছু বলার আছে? দুজনে এখন প্রাপ্তবয়স্ক। কি হয়েছে, থাক না ওরা একসঙ্গে, একে অপরের প্রাণভ্রমরা হয়ে। আজকে আপনারা শুনলেন লেখিকা স্নেহা দাসের কলমে প্রাণভোমরা। গল্পের সূত্রধর আমি শুভজিৎ। গল্প পাঠে রিমা। অন্যান্য চরিত্রে দীপশিখা, স্মরণিকা, সুব্রত, শম্পা, অমিত ও রুদ্র। পোস্টার ডিজাইন রঞ্জন। স্ক্রিপ্টিং, এডিটিং ও সমগ্র পরিচালনায় রায়।